ইস্পাহানি মির্জাপুর জিরাওয়ারে স্বাগত জানাচ্ছি। আমি তৌহিদ শান্ত। দর্শক, আমরা বহুল যে আলোচনাটা শুনছি সেটি হলো 20% শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের। আমি জানি না সাধারণ মানুষ এটা কতটুকু বোঝে। আমরা যেমন বাজেটের সময় আমরা প্রত্যেকে ধরেন মুদি দোকানের যে দোকানদার তিনি থেকে শুরু করে এমনকি একজন শিক্ষক বা একজন প্রফেসর বা একজন ছাত্রও জিজ্ঞেস করে আসলে কোন জিনিসটির দাম বাড়লো কমলো। আসলে এই অর্থনীতির যে জটিল হিসাব নিকেশ এটি সাধারণ মানুষের কাছে খুব একটা প্রচলিত নয়। তবুও এই শুল্ক বাড়াতে, এই যে যুক্তরাষ্ট্র যে শুল্কটা বাংলাদেশের উপর ধার্য করলো 20%, এবং একইভাবে পাকিস্তানের উপর আছে, আবার আমরা হঠাৎ করে দেখলাম যে ভারতের উপর সেই শুল্ক হয়ে গেল 50%। এই যে বাড়লো কমলো, এতে আসলে আমাদের জীবনযাত্রায় কি পরিবর্তন হবে বা বাংলাদেশে কি লাভ হবে বা লোকসান হবে, এই নিয়ে আমরা আলোচনা করব। আমাদের আজকের যে বিষয় শুল্ক কূটনীতি ও দক্ষিণ এশিয়ার বাণিজ্য। আমরা দক্ষিণ এশিয়ার কথাই আনছি কারণ বাংলাদেশের বাণিজ্যের সাথে এখন এই দক্ষিণ এশিয়ার বাণিজ্যেরও একটি নিবিড় সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কগুলো জানার জন্য আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন BTM এর সভাপতি শওকত আজিজ রাসেল, তিনি আম্বার গ্রুপের চেয়ারম্যানও বটে, এবং রয়েছেন অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই বলছিলাম যে এই যে শুল্ক হার, এই শুল্ক হার দিয়ে সাধারণ মানুষের কি যায় আসে? সাধারণ মানুষ তো, বিশেষ করে বাংলাদেশের 80-85% মানুষ তো সাধারণভাবে বেঁচে থাকার মতো যতটুকু প্রয়োজন তার উপরেই চিন্তা করে, কিন্তু এরপরও সাধারণ মানুষের এই সাধারণভাবে বেঁচে থাকার উপরও কিন্তু এই শুল্ক হারের প্রভাব আছে, যদিও সেটি মানুষ হয়তো বা অতটা ব্যাখ্যায় জানে না। আমরা সেই আলোচনার অতটা গভীরে যেতে পারবো কিনা জানি না, তবে কিছুটা আলোচনা করব। প্রথমেই দেখে নিব আমাদের শিরোনামগুলো। ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন, বললেন সিইসি। ভোটারদের ভোট কেন্দ্রে নেওয়াই বড় চ্যালেঞ্জ। দেশের মানুষ পরিবর্তন প্রত্যাশী, জাতীয় নির্বাচনে ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করলেই জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে, মন্তব্য তারেক রহমানের। মানুষ কি চায়? মানুষ চায় সামনের দিনগুলো যাতে ভালো হয়। হ্যাঁ, বাস্তবতা হচ্ছে সাথে সাথে মুহূর্তে ভালো হবে না। হানি ট্র্যাপ চক্রের ভিডিও ধারণিক কাল হলো সাংবাদিক তুহিনের। হত্যায় সরাসরি অংশ নেওয়া 7 জন রিমান্ডে, দায়ীদের ছাড় নয় জানালেন অ্যাটর্নি জেনারেল। আন্তর্জাতিক SMS বাণিজ্যে নতুন লাইসেন্স নয়, কর ফাঁকি রোধে কঠোর তদারকি, জানিয়েছেন BTRC চেয়ারম্যান। আসছে নীতিমালা। এবং জিএম কাদের অংশ ছাড়া জাপার রসুন চুন্নুদের ঐক্য, কাউন্সিলে নতুন চেয়ারম্যান আনিসুল, মহাসচিব রুহুল আমিন। ছিলেন শিরোনাম। আমাদের অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনের পর্দার পাশাপাশি ফেসবুক এবং ইউটিউব পেজেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আমরা সেখানে কমেন্টের মাধ্যমে আপনাদের প্রশ্নের উত্তর দিতে পারবো। আপনার কমেন্টে জানালে আমরা আমাদের অতিথিদেরকে সেই প্রশ্ন পৌঁছে দেব। আমি শুরু করতে যাই ডক্টর মাহফুজ কবিরকে দিয়ে। আমি যে কথাগুলো বলছিলাম যে এই শুল্ক হার বাড়া কমা এটি খুব জটিল প্রক্রিয়া। আমি যদি একদম সরাসরি জানতে চাই যে 20% শুল্ক হার থাকলো, আগে তো আরও বেশি ঘোষণা দিয়েছিল, সেটি কমিয়ে আনা হয়েছে, এবং খলিলুর রহমান যিনি নিরাপত্তা উপদেষ্টা তাদের নেতৃত্বে একটি দল ছিল সেখানে, তারা বলছেন যে তারা এটি কূটনৈতিক সফলতা পেয়েছেন। কিন্তু এই সফলতায় সাধারণ মানুষের কতটুকু লাভ হলো? হ্যাঁ, ধন্যবাদ। আসলে প্রথম যখন 37% শুল্ক আরোপ করা হয় বাংলাদেশের উপরে, তখন কিন্তু আসলে বেশ খানিকটা আতঙ্ক তৈরি হয়েছিল বাংলাদেশের মানুষের মধ্যে, এবং আসলে যেটি মনে করা হয় যে এই শুল্ক বিষয়ে হয়তো সাধারণ মানুষ অতটা বোঝেন না, কিন্তু এইবার যে আতঙ্ক তৈরি হয়েছিল সেটা একেবারে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত পৌঁছে গিয়েছিল, সাধারণ মানুষের মুখে মুখে আসলে বিষয়টা ছিল। এবং মানে না বুঝলেও তারা আতঙ্কিত ছিলেন যে এইবার আর বোধহয় মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পোশাক বা অন্যান্য পণ্য প্রবেশ করতে পারবে না। তো এরকম একটা ভয় ঢুকে গিয়েছিল। আর একই সঙ্গে যারা উদ্যোক্তা, মানে বিশেষ করে যে আমাদের RMG রপ্তানিকারক, তারাও কিন্তু বেশ খানিকটা ভয়ের মধ্যে পড়েছিলেন যে কি হবে, হঠাৎ করে একটা আতঙ্ক। এবং এই আতঙ্কটা কিন্তু বেশ লম্বা সময় ধরে চলেছে, প্রায় 4 মাসের মতো। আমাদের যে উদ্বেগ উৎকণ্ঠা সেটা কিন্তু প্রায় প্রতিদিনের একটা আলোচনার বিষয়ে পরিণত হয়েছিল। এবং যখন প্রথম এই যে 37% শুল্ক আরোপ করা হলো, এই পাল্টা শুল্কের পরে আমাদের যে অফিসিয়াল লেভেল থেকে যে সমস্ত আলাপ আলোচনা বা ডিসকাশন, একেবারে প্রথম 7 দিনে আমি মনে করি যে এটা খুব গোল্ডেন টাইম গেছে। ওই সময়টাতে মাননীয় প্রধান উপদেষ্টা
তিনি তো বেশ কিছু বৈঠক করেছেন, এটা পাশাপাশি বিডা বৈঠক করেছে এবং আন্তঃমন্ত্রণালয় বৈঠক। মূলত আসলে আমাদের যে বাণিজ্য মন্ত্রণালয় তারই এটা দায়িত্ব ছিল। এরপরে মাননীয় প্রধান উপদেষ্টা একটা চিঠি লিখলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে, এবং সেখানে তিনি বেশ কিছু প্রস্তাব দিলেন। সেখানে কি কি পণ্য আমদানি করা হবে, বিশেষ করে আমাদের যে 4টি প্রধান পণ্য, এর মধ্যে একটা আয়রন স্ক্র্যাপ, এবং এর পাশাপাশি যে ভোজ্য তেল, তেলবীজ, তুলা, এবং এর পাশাপাশি কিন্তু এতে বেশ কিছু যন্ত্রপাতি, বিশেষ করে বলা হচ্ছিল যে গ্যাস সিলিন্ডার, তারপর একই সঙ্গে যে মেডিকেল ইকুইপমেন্ট, আর পাশাপাশি যে সেমিকন্ডাক্টর, এই 3টা পণ্যের কথা তিনি পরিষ্কারভাবে বলেছেন। এবং এর পাশাপাশি তিনি এও বলেছেন যে নন ট্যারিফ ব্যারিয়ার যেগুলো আছে, মানে অশুল্ক বাধা, তো সেগুলো দূর করার ক্ষেত্রে পদক্ষেপ গ্রহণ করবেন। সেমিকন্ডাক্টর আমরা কতটুকু পরিমাণ কিনি? খুব বেশি না, কি কিনি? সেমিকন্ডাক্টর তো আমাদের প্রয়োজন হয়, প্রয়োজন হয়, কিন্তু খুব বেশি কি না, কিন্তু এটা একটা খুব কৌশলগত একটা প্রস্তাব আচ্ছা, ছিল। বুঝতে পারছি যে মানে যতটুকু যেহেতু আমরা আমেরিকা এটাতে আগ্রহী, হ্যাঁ, তারা ওই নামটা দেখাটা অনেক হ্যাঁ, বেশি এটা কৌশল। আমি মনে করি যে অত্যন্ত মানে আমি বলবো যে যে প্রস্তাবটা দেওয়া হয়েছিল সেটা খুব গভীরভাবে চিন্তা ভাবনা করে বা আলাপ আলোচনা করে করা হয়েছিল। তো এর ফলে একটা প্রভাব তৈরি হয়েছে, এবং পরে 3 মাস পরে যখন আমরা দেখলাম তখন দেখা গেল যে 2% কমানো হয়েছে, কিন্তু এটা একটা ইঙ্গিত ছিল যে না, সামনে আরও কমবে যদি আমরা আরও সুন্দরভাবে আমাদের প্রস্তাবগুলো দিতে পারি। এরপরে বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে যে প্রতিনিধি দল গেলেন, সেখানে কিন্তু ইউএসটিআর এর সঙ্গে বা অন্যান্য যে সমস্ত অফিসিয়ালরা ছিলেন, সেই জায়গাতে কিন্তু জি লেভেলে ভালো বৈঠক হয়েছে। এবং এরপরেও কিন্তু একটা অনিশ্চয়তা ছিল। তারপরে যেটা দেখা গেল যে শেষ যে আলোচনা, সেই আলোচনাটা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে, এবং তার পিছনে আমাদের ব্যবসায়ী সম্প্রদায় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সেখানে শোনা গেছে যে 26 জন ব্যবসায়ী তারা বিভিন্ন রকমের ডিল করার ক্ষেত্রে অনেক হেল্প করেছেন, এবং এটা একটা মানে টার্নিং পয়েন্ট ছিল আমাদের জন্য। আর অন্যদিকে বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে অন্যান্য যারা উপদেষ্টা বা কর্মকর্তারা ছিলেন, তারা মিলে অত্যন্ত সফল একটি আলোচনা শেষ করে তারপরে যেটা দেখা গেলো যে আমরা 20% শুল্ক তো সেখানে আমরা উপনীত হলাম। এটা আমি মনে করি যে বাংলাদেশের যে ইতিহাস, সেই ইতিহাসের যে বাণিজ্য আলোচনা বা দর কষাকষি, তার মধ্যে সবচাইতে বড় সাফল্য। তার কারণ এত বড় সাফল্য আমরা কিন্তু এর আগে অর্জন করিনি। যে জটিল পরিস্থিতি ছিল, তো সেখান থেকে বের হয়ে আসার ক্ষেত্রে কিন্তু এটা একটা বিরাট ঘটনা। তো এখন যেটি দাঁড়িয়েছে সেটি হলো যে মানুষ কিন্তু এটা স্বস্তির মধ্যে চলে গেছেন এখন। আচ্ছা, আমি একটু যদি শওকত আজিজ রাসেলকে যুক্ত করি এখানে, যে যে বিষয়টি মাহফুজ কবির বললেন যে ব্যবসায়ীদের একটা অবদান ছিল, আপনি এই বিষয়টি নিশ্চয়ই জানেন, আমি যতটুকু জানি এই জায়গাটিতে আপনি খুব পরিষ্কার ধারণা রাখেন। আমাকে কি বলবেন যে এই ক্ষেত্রে আপনাদের ভূমিকাটা কোন পর্যায়ে ছিল? আমি একটু প্রথম থেকে শুরু করি। জি। এটা অ্যাকচুয়ালি 3য় পর্ব ছিল। এর আগেও কিন্তু আমরা 2 দফা ওদের সাথে বা আমার সরকার ডায়ালগ করেছে। তো সেটারই ফলশ্রুতিতে 3 নম্বর মিটিংয়ে যে আমাদের বিজনেস ডেলিগেশন সঙ্গে করে নিয়ে গেছে, এবার সরকার ফল নিয়ে আসতে পেরেছে আমি মনে করি। আমেরিকা চাইছে এটা কি? আমেরিকা চাচ্ছে তার সাথে আপনি ট্রেড ডেফিসিটটাকে ন্যারো করবেন, আপনি তার থেকেও কিছু পণ্য কিনবেন, সেও আপনার থেকে পণ্য কিনবে, এবং প্রেফারেন্সিয়াল অ্যাক্সেস, ডিউটি ফ্রি অ্যাক্সেস শুধু আমি দেব আর তুমি দেবে না, সেখানে তাদের একটা গ্রিভান্স আছে, এবং আমি মনে করি এটা অনেকটা ন্যায্য। আপনি তো ইট ক্যানট বি ওয়ান ওয়ে ট্রাফিক। আপনার যেমন তাদের ডিপেন্ডেন্সি বেড়ে গেছে চায়নার উপরে, আরও বেশ কয়েকটি দেশের উপরে, তারা ওইখান থেকেও বেরিয়ে আসার চেষ্টা করছে। সেখানে একটা সুবর্ণ সুযোগ বাংলাদেশের জন্য উঠে আসবে বলে আমি মনে করি। কারণ ওই ব্যবসাগুলো যদি অন্য অন্য দেশে যায়, কম্বোডিয়াতে যেতে পারে, তারপরে আপনার পার্শ্ববর্তী দেশে যেতে পারে, আমাদের দেশেও আসতে পারে, কিন্তু আমাদের দেশে এখন ফাইন্যান্সিয়াল যে ক্রাঞ্চ, এটার জন্য আমরা বেশি অগ্রসর হতে পারছি না। তবে ইনভেস্টররা চলে আসবে আমার বিশ্বাস। এবং সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস হয়েছে, আমাদের উপদেষ্টা শেখ বশির সাহেব, তারপরে আপনার খলিল সাহেব, ওনার টিম, মাহবুব ভাই, ওনারা যারা গেছেন, তারা যে প্রতিশ্রুতি দিয়েছে অলমোস্ট 75% ডেফিসিট ন্যারো করে ফেলছে। সেটা কি করে স্যার, একটা কথা ওদের খেয়াল করে ছাড়িনি, এলএনজিতেও আমাদের একটা বোধহয় $8 বিলিয়ন পারচেস, তার মধ্যে বিমান তো আমাদের লাগবে অদূর ভবিষ্যতে, বাংলাদেশ থেকে এই অল্প কয়টা বিমান নিয়ে চলবে না, সেখানেও আপনার একটা সুযোগ আছে ডেফিসিট কমানোর। তারপরে আপনার ওই যে খাদ্য স্যার মেনশন করেছেন, আর তুলা আমরা $4 বিলিয়ন তুলা কিনি, তো সেখানে আমরা কমিটমেন্ট করেছি, গত বছর আমরা কিনেছি তাদের থেকে $370 মিলিয়ন।
তো সেটা আমরা বিলিয়নে নিতে পারবো। এখানে আমার সরকারেরও কিছু চুলা তো করণীয়- আমাদের লাগেই। তুলা আমাদের লাগে, আমরা তুলা ডিপেন্ডেন্ট কান্ট্রি। তো আমরা সেক্ষেত্রে আমরা তাদের থেকে তুলা কিনতে পারবো, তাদের তুলাটা ধরে নিতে পারেন যে নাম্বার 1 পৃথিবীতে যা তুলা হয় তাদের কোয়ালিটি সবচেয়ে ভালো। হ্যাঁ 2-4 সেন্ট বেশি, সেখানে আমার আবার ইল্ডও বেশি। আচ্ছা। আমাদের যে অসুবিধাটা সেটা হচ্ছে ট্রানজিট টাইমটা আর কি, শিপিং টাইমটা। তো সেটার জন্য আমাদের প্রধান উপদেষ্টা অলরেডি চিঠিতেই মেনশন করে দিয়েছেন যে উনি ওয়্যার হাউস ফেসিলিটিটা দেবে। তো আমাদের যেটা 90 দিন লাগে আসতে, সেটা হয়তো আমরা তখন 7 দিনে পাবো যদি লোকালে মজুত করা হয়। তো অনেক ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং তারা আমাদেরকে কনফিডেন্সে নিয়েছে। আমার সরকার যেভাবে পরিশ্রম দিয়েছে, আমি নিজে চাক্ষুষ প্রমাণ, ওনারা যে রাত দিন যে কষ্ট করেছে, আমরা সহায়ক ছিলাম শুধু, কিন্তু কাজটা করেছেন ওনারাই। এবং আমাদের টিম যাওয়াতে ওরা আরও একটু স্বস্তি পেয়েছে। এবং আমরা আরেকটা প্রস্তাব দিয়ে এসেছি এবার, যে তোমার ট্যাগে এবার অন্তত তুমি মেড আউট অফ আমেরিকান কটন লেখো, আর আমাদেরকে কিছু প্রেফারেন্সিয়াল অ্যাক্সেস দাও। এটা কে চাচ্ছে? এটা আমরা প্রস্তাব দিয়েছি, তাই যে আমি তোমার থেকে তুলা কিনতে তখনই আগ্রহী হব। আপ আনটিল নাও এত বছর চলে গেল, তুমি কখনো চিন্তা করলা না যে তোমার টি শার্টটা কার কটন দিয়ে বানানো হচ্ছে? তোমার নিজেরই তো কটন আছে। তো এটাকে তুমি তোমার এই একটা সুবর্ণ সুযোগ যে তুমি এটাকে পেট্রন করো, আমরাও কিছুটা বেনিফিট পাই, আমরা আমেরিকাতে এক্সপোর্ট বেড়ে যাবে আমাদের। অর্থাৎ তখন কি লেখা হবে? আপনার তো একটা ঘোষণা আছে, রুলস অফ অরিজিন কিন্তু এখনো সেট হয়নি, এটা আরও সময় লাগবে। বাণিজ্যমন্ত্রী হয়তো আবার যাবে, আমাদেরকে হয়তো যেতে হতে পারে। আপনার যদি প্রোডাক্ট মিক্সে যদি 20% ভ্যালু আমেরিকান কোনো প্রোডাক্ট মিক্স থাকে, তাহলে আপনি প্রেফারেন্সিয়াল ডিউটি ফ্রি অ্যাক্সেস পাবার কথা। কিন্তু রুলস অফ অরিজিনটা এখনও ফাইনাল হয়নি। আমরা বলে যাচ্ছি কারণ ওদের খসড়াতে এটা আছে, ওদের খসড়াতে আছে, কিন্তু আমাদের সাথে ফাইনাল হয়নি। আমাদের সাথে যেটা হয়েছে 20%, যেটা আমাদের জন্য আমি মনে করি অদূর ভবিষ্যতে ফলপ্রসূ হবে। কিন্তু তাদের দেশে যখন পণ্যের দাম বেড়ে যাবে, স্বাভাবিক কারণে তার শেলফ থেকেও মুভমেন্ট কমে যাবে প্রোডাক্টের, সেক্ষেত্রে আমি হয়তো কিছুটা সেলস হারাবো। কিন্তু অন্যদিকে আবার সেলস পাওয়ার যে সম্ভাবনা, সেটা হচ্ছে চায়না যদি, ইন্ডিয়া যদি তাদের সম্পর্ক ঠিক করতে না পারে, সেই সুযোগটা হয়তো আমরা পাবো। সেক্ষেত্রে আবার আমাদের ভলিউম বাড়ার একটা সুযোগ আছে। তো এটা দোনো দিকে যেতে পারে আর কি, ক্যাচ 22 সিচুয়েশনে আমরা আচ্ছা, আছি। আমি মাহফুজ কবির কাছে আবার ফেরত আসছি। সেটি হলো যে ঠিক এই মুহূর্তে সেক্ষেত্রে আমাদের যে ভলিউম অনেকটা কমেছিল বলা হয়, সেই জায়গাতে আমাদের কোনো উত্তরণ ঘটবে কিনা? আসলে এই যখন এই ট্যারিফ ইম্পোজ করা হলো এবং তারপরে আবার 90 দিনের জন্য এটাকে ওই পোস্টপোন করা হলো, এই সময়টাতে আরেকটা ট্যারিফ কিন্তু ইম্পোজ হয়ে গিয়েছিল। হ্যাঁ, তো সেটি 10%, এবং এই 10% হচ্ছে ওই আগের যে প্রোডাক্ট রেঞ্জগুলো ছিল ওর মধ্যে কোনোটার হয়তো 0%, কোনোটাতে 5%, 7%, এরকম করে কিন্তু আমরা এই প্রায় 15.5% মতো দিই। তো ওইখানে হঠাৎ করে হয়ে গেল কি, এই ইন্টারিম পিরিয়ডে কিন্তু প্রায় 21% মতো আমরা ট্যারিফ দিয়েছি মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে। কিন্তু এরপরেও আমাদের এক্সপোর্টের কিছুটা গ্রোথ হয়েছে, এটা একটা ভালো দিক। তার কারণ ওই সময় তো একটা ঝড় চলছিল, এক এক দেশের উপরে এক এক রকমের হচ্ছে ট্যারিফ। তো এখন এইটার একটা সিগনিফিকেন্স আছে, সেটা হলো যে বাংলাদেশের প্রোডাক্ট যে রেজিলিয়েন্ট, সেটা কিন্তু আমরা বুঝতে পেরেছি, এটা একটা জিনিস। আর একটা হচ্ছে কি, যে এখন যেটি দাঁড়িয়েছে, এখন তো হচ্ছে যে ইন্ডিয়ার প্রোডাক্টের উপরে 25%, তো আমাদের কিন্তু খুব কাছাকাছি এখনও আছে যে আমাদের 20%। তো এখন আবার কিছু কিছু প্রোডাক্ট আছে এখানে খুব ইন্টারেস্টিং, সেটা হলো যে যেমন ওদের নিটওয়্যার, সেই নিটওয়্যারের উপরে কিন্তু 13.9%, হ্যাঁ। আবার এদের যে হচ্ছে হোম টেক্স, ওইখানে মানে 10.3%, ওভেনের ক্ষেত্রে হচ্ছে 9%, এরকম আছে, খুব মজার বিষয়। তো এই কারণে মানে পুরো হিসেব নিকাশটা জটিল। তো আমার কাছে যেটা মনে হয় সেটা হলো যে ওরা বেশ ভয় পাচ্ছে যে আসলে কি অবস্থা দাঁড়াবে এখন। এবং আরেকটা বিষয় হলো যে 27 তারিখ থেকে আবার নতুন করে 25% কিন্তু এই ভারতের পণ্যের উপরে শুল্ক আরোপ হবে, যেটা 25%-এর উপরে আরও 25%, কিন্তু এর মধ্যে নেগোসিয়েশন হচ্ছে। তো এখন যেটা হতে পারে, ইতিমধ্যে ঘটনা ঘটেছে, সেটি হলো যে কিছু ভারতীয় কোম্পানি তারা কিন্তু বাংলাদেশে বিজনেস ট্রিপ করতে যাচ্ছে। আমি এই কথাটি অফ দ্য রেকর্ড কথা বলছিলাম যে এটাতে কি আসলে বাংলাদেশের কোনো উপকার হবে কিনা। দুটো ঘটনা, একটা হলো যে বেশ কিছু কোম্পানি ভারত থেকে বাংলাদেশে আসবে, সেটা মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো আসবে এবং ভারতের নিজস্ব যে কোম্পানিগুলো আছে টেক্সটাইল অ্যান্ড ক্লোথিং সেখানে আসবে। আর আরেকটা হলো যে সরাসরি যে অর্ডার সেগুলো চলে আসবে বাংলাদেশে। তো আমার ধারণা যে এটা হতে পারে $2-3 বিলিয়ন মতো, মানে যদি বাংলাদেশ সেইভাবে আসলে এটাকে আপনার নিতে পারে।
2019 সালের দিকে একটা ঘটনা ঘটেছিল, সেটা হলো যে তখন প্রচুর অর্ডার ছিল বাংলাদেশে, এবং বাংলাদেশের যে সমস্ত টপ আরএমজি ফ্যাক্টরিগুলো তারা কিন্তু আসলে অর্ডারগুলো নিতে পারছিল না, তার কারণ অনেক রকম সমস্যা ছিল। তখন সমস্যা ছিল, গ্যাসের প্রচুর ক্রাইসিস ছিল। এখন কিন্তু সেই সমস্যাটা নেই, মোটামুটিভাবে আমরা সলভ করেছি। এখনও সমস্যা আছে, কিন্তু ওই সময়কার মতো প্রকট সমস্যা নেই। এখন বিদ্যুতের সমস্যা কিন্তু এখন অনেকটা সলভ করা হয়েছে। এখন কিন্তু একটা বড় সুযোগ বাংলাদেশের জন্য, যে বাংলাদেশ কিন্তু একটা সিগন্যাল দেবে ইন্টারন্যাশনাল কমিউনিটিকে যে আমরা নিতে পারি। এবং আরেকটা বিষয় হচ্ছে যে এর মধ্যে বেশ কিছু কারখানা বন্ধ হয়ে গেছে, তো শ্রমিকও বেকার হয়েছে। আবার অন্যদিকে যে ফ্যাক্টরিগুলো, সেগুলো কিন্তু 50-60% মতো ক্যাপাসিটি ইউটিলাইজ করছে। তার মানে হলো যে এখনো এক্সেস ক্যাপাসিটি কিছু আছে। এই বিষয়টা শওকত আজিজ রাসেলের কাছে তো জানতে সুতরাং চাই এটা একটা বড় সুযোগ বাংলাদেশের জন্য। যে এই বিষয়টি যে যেটি বলছিলাম যে আমাদের এখানে সবকিছু মিলিয়ে আমাদের এখানের পরিবেশ অনেক ভালো ইন্ডিয়ার চেয়ে এগুলো তৈরিতে, এটা ভারতও খুব ভালো করে জানে। কিন্তু যে ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে গিয়েছে, এবং অনেকে কিন্তু অনেক ব্যবসায়ীরা কেন বন্ধ করেছে সেটার কোনো সদুত্তরও দিতে পারেননি। আমি জানি না, আপনারা আরও ভালো জানতে পারবেন। সেখানে আমাদের কি সমস্যা হতে পারে, বা এটা কি গার্মেন্টস ফ্যাক্টরি মিট আপ করতে পারবে কিনা, এটা কোপ আপ করতে পারবে কিনা? আমাদের গার্মেন্টসের সংখ্যা হচ্ছে 7,000-এর উপরে, কিন্তু বর্তমানে 2,500 চলছে। আর এরকম যদি হয়, তারা যদি ইনভেস্ট করতে চায়, তারা কিন্তু রেডিমেড ফ্যাক্টরি পাবে। আমার উপকারটা কি, এটা আপনার প্রতি একটু ছুঁয়ে গেছেন আপনি। আমার উপকারটা হলো আমাদের দেশে কর্মসংস্থান হবে, ভ্যালু এডিশন হবে, ডলার রিটেনশন হবে। তা আমার সরকার আরও ইনফ্রাস্ট্রাকচার কাজে মনোযোগী হতে পারবে। আর যে ফ্যাক্টরিগুলো বন্ধ, সেগুলো চালু করলে তো ন্যাচারালি আপনার অনেক কর্মসংস্থান হবে। আজকে আমাদের যে অরাজকতা, এই যে চাঁদাবাজি, এগুলো সব কিছুই তো হচ্ছে কর্মসংস্থান হচ্ছে না বলে। তো এইটা যদি হয়ে থাকে বাস্তবে, আর ইন্ডিয়াতে আমি অতি উৎসাহিত হব না, কারণ এখনও তো নেগোসিয়েশন চলিতমান। তো তারা যে কিছু একটা করবে না, তারা কিন্তু আমাদের থেকেও বেশি দুরন্ত। আর ওরা নিশ্চয়ই কোনো একটা নেগোসিয়েশনের জন্য এরকম বিহেভ করছে দোনোটা দেশ। তো হতে পারে এটাও হয়তো তারা আমাদের কাছাকাছি চলে আসবে একটা পর্যায়ে গিয়ে। যদি তা না হয়, তাহলে বাংলাদেশ হ্যাজ গট মাচ টু গেইন, আমি পার্সোনালি মনে করি। অলরেডি আমরা কিছুটা নমুনা দেখছি যে আমাদের যে আমরা যারা সুতা বিক্রি করি, আমাদের সেলস বেড়েছে, হয়তো রেট বাড়েনি, অ্যাটলিস্ট আমার বেচা কেনাটা চালু হলো। আর একটা জায়গায় ভয় আছে, টেক্সটাইলের কিন্তু দুইটা সাইড, একটা হচ্ছে বেসিক টেক্সটাইল, একটা হচ্ছে আরএমজি রেডিমেড গার্মেন্টস। তো আমরা রেডিমেড গার্মেন্টসকে সাপোর্ট দিই ফ্যাব্রিক দিয়ে, সুতা দিয়ে। তো আমার সুতা, ওর সুতা যখন বিক্রি হবে না, তখন সে একটা পাগলামি করবে, যেটা অলরেডি চলছে। তারা 20 থেকে 30 সেন্ট সুতার দাম তাদের কম, তাদের ডোমেস্টিক মার্কেট থেকে ইন্টারন্যাশনাল প্রাইসেস চিপার, কারণ তারা প্রণোদনা দেয়। তো কেন দিচ্ছে? তার দেশে মেশিন বানায়, মেশিনটা বিক্রি হইতেই হবে, না হলে তো তার একটা বিরাট সেক্টর বন্ধ হয়ে যাবে। তারপরে তার জব লস হবে, তার ভ্যালুয়েশন রিটেনশন হবে না। গত বছর আমরা $1.75 বিলিয়ন সুতা কিনেছি। চিন্তা করেন, এই সুতাটা যদি আমরা বানাইতাম, কটন সুতা বলছি আমি শুধু, তাহলে আমার এখানে 5 লক্ষ কর্মসংস্থান হইতো। তো আমি তো এটাতে বঞ্চিত হচ্ছি, কারণ সে ডাম্পিং করছে। তো আমরা সরকারের সাথে অলরেডি ডায়ালগ করছি যে কিভাবে এটা রেমেডি বের করা যায়। তো আমরা মুখ ফুটে কিছু বলতে চাচ্ছি না, আমরা চাই সরকারও একটু আমাদের সাথে ভাবুক। আমরা তো সবসময় সরকারকে দোষ দিয়ে দিই না, আমি একবার চাই যে সরকারও ভাবুক, আমাদেরকে অনবোর্ড করুক। আমরা এই বিষয়টি নিয়ে মাহফুজ কবির আপনার কাছে আসবো ছোট একটি বিরতির পর। দর্শক আমাদের সঙ্গেই থাকুন, আমরা আলোচনা করছিলাম শুল্ক হার নিয়ে। আমাদের সঙ্গে থাকুন, 1 মিনিটের বিরতি নিচ্ছি, 1 মিনিট পরে আবার ফিরছি। দর্শক আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। মাহফুজ কবির, আপনার কাছে আসতে চাচ্ছিলাম যে বিষয়টি শওকত আজিজ রাসেল বললেন, আমরা এটাকে আরেকটু খোলামেলাভাবে জানতে চাই যে আসলেই কি বাংলাদেশের লাভ হবে কিনা। কারণ হলো, ঠিক এই মুহূর্তে আপনি দেখবেন যে কথাটি জনাব রাসেল বললেন, যে কর্মসংস্থান নেই বলে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির এতটা অবনতি। আমরা যদি গত পরশু দিনের ঘটনাও দেখি, সেটি কোথায় ঘটেছে? গাজীপুর আমাদের শিল্পনগরী। এবং আপনি জানেন যে সাভারে এই একই ঘটনা ঘটছে সবচেয়ে বেশি। এই সবগুলো কিন্তু শিল্পনগরী এলাকা। আপনি মিরপুর দেখেন, মিরপুরেও কিন্তু এই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে, এবং এই কর্মসংস্থানের সঙ্গে এইটা খুব ওতপ্রোতভাবে জড়িত। আসলে কতটুকু আমরা আশ্বাস পেতে পারি? হ্যাঁ, এটা আপনি ঠিকই বলেছেন, এবং আমরা কিন্তু শুরু থেকেই দেখছি যে এই
আইন শৃঙ্খল পরিস্থিতিতে অবনতি এবং সেটার সঙ্গে এই যে শিল্পাঞ্চল বা এই জায়গাগুলোতে আসলে এটা হচ্ছে, সাভার থেকে শুরু করে গাজীপুর প্রত্যেকটা জায়গাতে আমরা দেখতে পাচ্ছি এরকম। তো এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে আপনি একটু খেয়াল করলে দেখবেন যে ওয়ালমার্ট কিন্তু ক্যান্সেল করে দিয়েছে ইতিমধ্যে বেশ কিছু অর্ডার ইন্ডিয়াতে। তার মানে কি ওদেরও কিন্তু ভালো ইনফরমেশন আছে যে আসলে ট্রাম্প প্রশাসন কী করতে যাচ্ছে। তার কারণ জিনিসটা মানে ওরা আগেই জানতো, আগেই জানতো তারা, এবং আরও বেশ কিছু রিটেল চেইন তারা কিন্তু এই কাজ করবে। এবং আমার ধারণা যে এই যে ইন্ডিয়ান যে ফার্ম যারা বাংলাদেশে আসলে যে শিফট করার ডিসিশন নিয়েছে তারা ওগুলো বুঝে নিয়েছে। এবং আমার ধারণা যে এই প্রবলেমটা এত সহজে সলভ হবে না, মানে এই যে সমস্যার দিকে চলে গেছে জিনিসটা। এবং এখানে যেটি দাঁড়াবে সেটি হলো যে ভারত কিন্তু সবসময় চিন্তা করে যে তার দেশের ভিতরে কর্মসংস্থান, দেশের শিল্পায়ন, জীবন জীবিকা, তো সেই বিষয়গুলোর দিকে নজর রেখে কিন্তু তারা তেলের জায়গাতে চলে গেছে হার্ড লাইনে। এবং নরেন্দ্র মোদী কিন্তু মস্কো সফর করেছেন এবং চীন সফর করতে যাচ্ছেন। একটু যদি বলি যে এটা কি জিওপলিটিক্যাল প্রবলেমের মধ্যে প্রবেশ করেছে কিনা? অনেকটাই চলে গেছে এটা। তার কারণ ওইদিকে রাশিয়ার সঙ্গে তো একটা ডিল হয়ে যাচ্ছে, আবার অন্যদিকে চায়নার সঙ্গে কিন্তু তারা ওইভাবে আসলে যেতে পারবে না, বা যতটুকু হওয়ার ইতিমধ্যে হয়ে গেছে। বাকি আছে ভারত। ভারত হচ্ছে এই পৃথিবীর ৫ম বৃহত্তম অর্থনীতি, এবং তাকে যদি কোনোভাবে ধরতে পারে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমেরিকার একটা বড় গেইন হয়। তো এখন এই জায়গাটা, এবং পাকিস্তানকে কিন্তু তারা নিয়ে নিয়েছে তাদের মধ্যে। তো এখন এই ভারতও কিন্তু জানে যে তার আসলে স্ট্রেংথটা কোথায়। তো এই কারণেই তারা খুব খুব একটা টাফ নেগোসিয়েশনে যাবে, এবং এই সময়ের ভিতরে যদি বিষয়টা না হয়, তারা ধরে নিয়েছে যে হয়তো হবে না, তো এইটা মাথায় রেখেই কিন্তু তারা তাদের হিসাব নিকাশগুলো করছে। এবং এই কারণেই কিন্তু এই ওয়ালমার্টের ডিসিশন এবং অন্যান্য যে ডিসিশনগুলো হচ্ছে। তা আমি মনে করি যে সুযোগটা সবসময় আসে না, এবং সুযোগটা দীর্ঘস্থায়ীও হয় না। এখন এই সুযোগে যদি বাংলাদেশ কিছু ইনভেস্টমেন্ট নিতে পারে এবং একই সঙ্গে অর্ডার নিতে পারে, তাহলে অর্ডার একবার যদি চলে আসে, তাহলে পরবর্তী অর্ডারগুলো কিন্তু আবার ওই অটোমেটিক আসে। হ্যাঁ, অটোমেটিক আসে, এবং এটা একটা ডোমিনো ইফেক্টের মতো, এবং পরের অর্ডারগুলো আবার ভারতে যেতে অনেক সময় লাগবে। সুতরাং এইটাই হচ্ছে সুযোগ যে এখনই এই মানে সুবিধাগুলো আদায় করতে হবে। আর শওকত আজিজ রাসেল, আপনাদের প্রস্তুতি কি আছে? নিশ্চয়ই আপনি যেমন বিটিএম এর প্রেসিডেন্ট এবং বিসিসিআই আপনার কাজ করেন, বিজিএম এর সাথেও আপনার ওতপ্রোতভাবে জড়িত, আপনি ভালোই জড়িত এটার সাথে। আপনাদের তাহলে এই বিষয়টা, এই ফোরকাস্টটা তো নিশ্চয়ই আপনার কাছেও যাচ্ছে, এই যেটি মাহফুজ কবির যে ফোরকাস্টটা দিলেন, এখান থেকে কি আপনারা কতটুকু পজিটিভ, আপনারা কতটুকু প্রস্তুতি নিচ্ছেন? আমি হোপফুল। আমাদের যে প্রস্তুতি আছে, আমাদের অনেক ফ্যাক্টরি এই যে কোভিডে বন্ধ ছিল, তাদের কিন্তু অনেক টাকা ড্রেন হয়ে গেছে, যেটা ওয়ার্কিং ক্যাপিটাল আমরা বলি, মূলধন। তো সেটা ব্যাংক, তার মধ্যে আবার টাকা ডিভ্যালু হয়েছে। আরএনজির নেচার কিন্তু একটু ডিফারেন্ট। আমরা বেসিক টেক্সটাইল, কারণ আমরা বেচা কিনা করে ফেলি, পরে গিয়ে ডলার কততে পেলাম সেটাতে আমরা, বা কিনলাম সেটাতে আমাদের ভাগ্য নির্ধারণ হয়। সেখানেও আমাদের অনেক টাকা ড্রেন হয়ে গেছে। তো যদি এরকম কিছু হয় যে আমাদের দেশে ব্যবসাটা মুভ করার একটা সম্ভাবনা, সরকারের কাছে কিন্তু এখন আমাদেরকে সাপোর্ট দেওয়ার মতো সেরকম শক্তি নেই। যেভাবে লুটিং হয়েছে আমাদের দেশে, আপনার ব্যাংকগুলো কিন্তু রান হয়ে যাচ্ছে। তো এখন আমাদের একমাত্র উপায় বিদেশিদেরকে এনে তাদের সাথে পার্টনার করে রেডিমেড ফ্যাক্টরি যেগুলো বসে আছে সেগুলোকে আমরা আরও ত্বরান্বিত করতে পারি। তো এটা একটা সুযোগ হিসেবে আমি দেখছি। অর্থাৎ আমাদের স্ট্রেংথ হলো আমাদের ফ্যাক্টরি রেডিমেড তৈরি করা আছে, শুধুমাত্র এটা আছে। চালু করার জন্য চালু করা, টুকটাক ঠিক করা, অথবা গ্রিনের জন্য যে কাজগুলো করা সেগুলো করবে নতুন ইনভেস্টর এসে পার্টনার করুক না। আমি তো প্রযুক্তিও তার থেকে শিখে ফেলতেছি। যখন চাইনিজরা আমার এখানে আসবে, আমরা কিন্তু 30% ভলিউমের ব্যবসা করি, যেটা হচ্ছে কটন বেসড। 70%ই হচ্ছে ম্যানমেড ফাইবার, যেখানে আমাদের প্রেজেন্স নাই বললেই চলে। তার একটা বিশেষ কারণ হচ্ছে আমি প্রযুক্তিটার সাথে মানে ভালোভাবে পরিচিত না, নাম্বার 1। নাম্বার 2, এর ব্যাকওয়ার্ড লিঙ্কেজও আমার দেশে নেই। আমি যে ফ্যাব্রিকটা বানাবো, টেনসাইল, তারপরে যে ইলাস্টিক, এগুলো তো আমার তো এই প্রযুক্তিগুলো নেই। এই উইভিংয়ে আমরা খুব দুর্বল। এই জায়গাগুলো তারা তখন আসবে। আমরা, আপনার খেয়াল আছে কি না, একটা দাদা ফ্যাক্টরি এসেছিল ক্যাপের, প্রথম বাংলাদেশে। তারা কিন্তু ওই কোরিয়ানি, কিন্তু 250টা করছে বাঙালি। তো আসলে আমরা ওয়েলকাম করতে চাই, এবং আমাদের প্রস্তুতি আছে পার্টনারশিপ করার। আর ওরা আমাদের থেকে ভালো ইন্ডাস্ট্রি চালাতে পারে। সেক্ষেত্রে মাহফুজ কবির, এই মুহূর্তে আমি আরেকটা বিষয় আনতে চাই। আমাদের ব্যাংকগুলোর কথা বললেন যে ব্যাংকিংয়ের কি পরিস্থিতি, আপনি নিজেও জানেন যে ব্যাংকগুলো কিভাবে, প্রাইভেট ব্যাংকের লাইসেন্স দেওয়া হয়েছে, সেই প্রাইভেট ব্যাংকের ট্রাস্টি বোর্ডে কারা কারা ছিল, তারা দেখা গেছে একটা পরিবারের হাতে একটি ব্যাংক, এবং তারপর ব্যাংকগুলো ভেতরে কিছুই নাই। সেইখান থেকে এই যে সামনের যেই চ্যালেঞ্জটা, এই চ্যালেঞ্জ নেওয়ার জন্য আপনি
কি মনে করেন যে আমরা পারবো এটাকে, মানে সরকার বা বাংলাদেশ ব্যাংক বা ব্যাংকিং খাতগুলো কি এই সাপোর্টটা দিতে পারবে কিনা? না, বড় রকমের ফাইন্যান্সিং এর দরকার হবে অবশ্যই। তার কারণ এই ব্যবসা যদি আসে বাংলাদেশে এবং একই সঙ্গে অর্ডার আসলে তো আসলে এটার জন্য ওয়ার্কিং ক্যাপিটাল দিতে হবে। আর নতুন করে যে ফ্যাক্টরিগুলো চালু করা, তো সেটার জন্য তো টাকা লাগবে। কারণ এটার জন্য আমি মনে করি বাংলাদেশ ব্যাংকের একটা স্পেশাল ইন্টারভেনশন দরকার। সেখানে যদি একটা ফান্ড তৈরি করা যায়, মানে লো ইন্টারেস্টে এবং একটা এই মানে সাপোর্টটা দেওয়ার জন্য, এবং একই সঙ্গে আমরা এই মুহূর্তে কিন্তু একটা কন্ট্রাকশনারি মনিটারি পলিসির মধ্যে দেওয়া আছি, ইন্টারেস্টের অনেক হাই। তো এখানে আমাদের একটা ফ্লেক্সিবল মনিটারি পলিসি করতে হবে এবং একই সঙ্গে ইন্টারেস্ট রেটটা কিভাবে কমানো যায়। কিভাবে না, সম্ভব? এখন একটা সমস্যা আছে, তারা গো ধরে বসে আছে যে মূল্যস্ফীতি কবে কমবে এবং তারপরে হচ্ছে পলিসি রেটটা কমাবে এবং তারপরে করেসপন্ডিংলি আমাদের যে মানে লোনের এটা কি ইন্টারেস্ট অনেকটা সেটা কমবে। উল্টা নিয়ম হলো না? এটা উল্টা নিয়ম হয়ে গেছে, কিন্তু এখন তো জাতীয় স্বার্থ, আমাদের এখন বড় ইনভেস্টমেন্ট আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছে এবং এর পাশাপাশি দেশের ভিতরেও যে মানে বন্ধ যে কারখানাগুলো আছে সেগুলো চালু করতে হবে। তো এই অবস্থায় স্পেশাল প্যাকেজ দিতে হবে এবং শুধুমাত্র ওই ডেডিকেট করে যে এই আরএমজি ফ্যাক্টরির জন্য। তো এখন এইটা করার জন্য আমি মনে করি খুব দ্রুত একটা ডিসিশন নেওয়া দরকার, তার কারণ অর্ডার কিন্তু আস্তে আস্তে চলে আসছে। তো এখন এই অবস্থায় বাংলাদেশ ব্যাংকে খুবই প্রোঅ্যাক্টিভ হতে হবে। ওই পিছনের যে একেবারে ট্রেডিশনাল যে সমস্ত অ্যাপ্রোচ যে এটা ধরে রাখবো সেটা করলে চলবে না, এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে আমি একটু চিন্তা করছিলাম, সেটা হলো যে আমেরিকান মার্কেটে এই ভারতের যে চিংড়ি তার উপরে খুব ইন্টারেস্টিং দুটো ডিউটি আছে, একটা হলো যে কাউন্টার ভেলিং ডিউটি আর একটা হলো যে অ্যান্টি ডাম্পিং ডিউটি। মানে খুব একটা মজার বিষয়। এবং ভারতীয়রা প্রত্যেকটা পণ্যের উপরে যেগুলো রপ্তানি করে সেখানে প্রচুর তারা সাপোর্ট দেয় এবং সেখানে তারা কিন্তু এরকম ভর্তুকি দিচ্ছে। তো তারা কিন্তু এই যে ডাম্পিং যেটা করছে এই কটন, মানে ইতিমধ্যে তো আমরা একটা ব্যবস্থা নিয়েছি যে আসলে ল্যান্ডপোর্ট দিয়ে আসবে না, এটা সিপোর্ট দিয়ে আসবে। এর মধ্যে আমরা এরকম কিছু চিন্তা করতে পারি কিনা যে আরেকটু কিছু রেস্ট্রিকশন যদি এটা ইম্পোজ করতে পারি, তাহলে সেক্ষেত্রে অ্যান্টি ডাম্পিং ডিউটি আমরা ইজিলি দিতে পারি ক্যালকুলেট করে। আমাদের জুটের উপরে তো দিয়ে রেখেছে যে 5 বছর একটা গ্রাউন্ড গেল, এরপরে কিন্তু এটা কন্টিনিউ করছে। এখন এটা এই দিকে আমরা যাবো কিনা এটা চিন্তা করতে হবে যে আমাদের যেহেতু বিটিএমএ তারা প্রচুর ইনভেস্টমেন্ট আছে এখানে এবং ব্যাকওয়ার্ড লিঙ্কেজ হিসেবে তারা কিন্তু খুবই স্ট্রং রোল প্লে করছে। তো এই জায়গাটাতে আমি মনে করি যে এটা একটু স্ট্রেংথেন করার একটা সুযোগ রয়েছে, তার কারণ যেহেতু ইনভেস্টমেন্ট মেইনলি আসবে কিন্তু আমাদের আরএনজি সেক্টরে, তো এইভাবে কিন্তু আমরা নতুন করে চিন্তা করতে পারি। আমি মনে করি সরকারের বিশেষ সুনজর দরকার এই সেক্টরের উপরে। আমাদের গর্বের সেক্টর, 85% আমরা এক্সপোর্ট করি এই সেক্টর থেকেই। আর এখানে যদি সুনজর না দেয় আমরা কিন্তু প্রতিনিয়ত কিন্তু মার্কেট থেকে সরে যেতে, আমাদের যে গ্রোথ সেটাও কিন্তু আমরা পাচ্ছি না। তো এখানে কাজ করার সুযোগ আছে, এখানে আমাদের যদি একটু সুনজর দেয় আমরা এটাকে আরও অগ্রসর হতে পারবো। আপনাকে যেটা আমি বলেছি একটু আগে, 70% মার্কেট ম্যানমেড ফাইবার আমরা ট্যাপিংই করিনি। আবার প্লাস্টিক একটা সেক্টর আছে, শু আছে, তো অনেক সম্ভাবনার জায়গা আছে। কিন্তু এখানে যেমন ইন্ডিয়া যে করছে একটা তাদের কাছে নিশ্চয়ই কোনো কস্ট বেনিফিট অ্যানালাইসিস আছে, কেন তারা প্রণোদনাগুলো দিচ্ছে, ইনডাইরেক্টলি তার বেনিফিট কত হচ্ছে। আমার সরকারকে একটু এইভাবেও চিন্তা করতে হবে যে আমি কারো হাতে টাকা তুলে দিচ্ছি না, আমি কর্মসংস্থান তৈরি করছি, আমার ইকোনমি ভাইব্রেন্ট হচ্ছে, আমার টাকার সার্কুলেশন বেড়ে যাচ্ছে, টোটালে গিয়ে এটা কিন্তু স্পিল ওভার ইফেক্ট টোটাল ইকোনমিতে আসে। আপনারা এই সেক্টরটা যদি বসে যায় তাহলে কিন্তু আমাদের কিন্তু ভয়াবহ একটা জায়গাতে আমরা চলে যাব। এখনই দরকার এখানে কিছু পেনিসিলিন ইন্ট্রোডিউস করা, আর ইন্ডিয়ার সাথে যাতে আমরা একবারে ব্যবসা করতে পারি, ন্যায্য মূল্যে ব্যবসা করতে পারি। উনি যেটা প্রস্তাব করেছেন আমি এটা বলতে চাই না, কারণ কি গার্মেন্টস আর আমরা একে অপরের পরিপূরক। তো ওনারা যখন শুনবে যে ওটার সুতার দাম বাড়বে, ইম্পোর্টেড সুতার দাম কিন্তু কমে কিনলে উনি কোনো বেনিফিট পায় না, এটা বায়ার কিন্তু ওখান থেকে শুরু করে আপনার কস্টিং। আগে কস্ট করতাম আমরা, আর এখন করে ওপেন কস্টিং বলে যেটাকে। তো তারা ওপেন কস্টিংয়ের নামে আপনার বলে দেয় ইন্ডিয়ার ওই ফ্যাক্টরি থেকে সুতা কিনে নিয়ে আসবা, তোমার গেঞ্জিতে আমি এত দেবো। আমি বলার সুযোগ পাই না যে আমি গেঞ্জিতে কত দেব। যদি তাই হয়ে থাকে এখানে ভাববার বিষয় আছে। আর আমাদের ধরেন সাপোর্ট বলতে আমি বলতে চাই যে গ্যাসের দামটা কিছু কমানোর সুযোগ আছে আমি মনে করি। এখানে যে অনিয়মগুলো আছে আমরা যদি এগুলোকে ডিফেন্ড করতে পারি বেশ সুযোগ আছে গ্যাসের দাম কমানোর, যেটা আমাদের স্ট্রেংথ ছিল, এই গ্রোথের একটা কারণ ছিল। আমরা আবারও ছোট্ট আরেকটি বিরতি নিচ্ছি, বিরতি থেকে ফিরে আবারও যুক্ত হব। দর্শক 1 মিনিটের বিরতি নিচ্ছি আরেকটি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরা আওয়ারে। ঠিক এই মুহূর্তে আমি একটি বিষয় নিয়ে আলোচনায় আনতে চাই। শওকত রাসেল আছেন, মাহবুব কবির আছেন।
আমরা ঠিক এই মুহূর্তে বাংলাদেশের মানে এটা নো ডাউট অ্যাবাউট দ্যাট যে ভারতকে আপনি অস্বীকারও করতে পারবেন না, ভারতকে আপনি ডিনাইও করতে পারবেন না। ঠিক আছে, উইন উইন সিচুয়েশনে ভারত বাংলাদেশ সম্পর্ক যেতে পারে। ঠিক এই মুহূর্তে ভারতের সাথে বাংলাদেশের যে পলিটিক্যাল রিলেশন এবং স্কোপ, এই জায়গাগুলো বেশ কিছু জায়গায় থমকে আছে। তবে গতকালকে একটি সিদ্ধান্ত শুনলাম ভারতের, সেটি খুবই চমৎকার সিদ্ধান্ত যে মেডিকেল ভিসা যেভাবে দিচ্ছিল সেটার সংখ্যা আরও বাড়াচ্ছে ভারত। এবং ভারতের সাথে যে কথাগুলো আপনারা আলোচনা করলেন যে ভারতেরও অনেকেই বাংলাদেশে আসতে চাচ্ছে, এই জায়গাতে এই সম্পর্কটাকে আরেকটু হালকা করার জন্য, বা হালকা না, আমি বলতে চাই যে সম্পর্কটাকে আরও উন্নত করার জন্য আপনার কি পরামর্শ মাহফুজ কবির? বাংলাদেশ এবং ভারতের অর্থনীতি এবং রাজনৈতিক সম্পর্ক, সাংস্কৃতিক সম্পর্ক সেটা বহুদিনের পুরনো সম্পর্ক। তবে রিসেন্টলি যেটি হয়েছে আর কি গত 1 বছরে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে আমাদের যে জুলাই আগস্টের যে অভ্যুত্থান তারপরে এরপরে যেটি হয়েছে যে অনেকটাই ভুল বোঝাবুঝিরও কিছু জায়গা আছে, এবং একই সঙ্গে এক রকমের যে মানে বিবৃতি, পাল্টা বিবৃতি, সেগুলোর মধ্যে কিছুটা উত্তেজনা এগুলো হয়েছে, সেগুলো আমরা দেখতে পেয়েছি। আর নর্থ ইস্টে যে ঘটনাটা ঘটেছে ওইখানে কিছু ভাঙচুর হয়েছে, তো ওগুলো আমরা দেখতে পেয়েছি। মানে বাংলাদেশের যে বাংলাদেশে কিন্তু ভারতের এমবাসির উপরে কোনো কিছু হয়নি, বরং বাংলাদেশের যে আপনার এই যে মিশন, সেই মিশনের উপরে কিছুটা আঘাত এসছে। এরপরে পরিস্থিতি এখন কিন্তু অনেকটাই শান্ত এবং আলাপ আলোচনা কিন্তু চলমান। তো এখন এই পরিস্থিতিতে কিন্তু সবারই একটু বোধোদয় হয়েছে বা মনে হচ্ছে আমার কাছে যে বিশেষ করে যে ভারতের দিক থেকে যে একটা মানে ভিসা রেস্ট্রিকশন, সেটা এখন চলমান আছে, এখনও পর্যন্ত আছে। তবে এর মধ্যে যেটা রিসেন্ট ডেভেলপমেন্ট সেটা হলো যে মেডিকেল ভিসা। আমার ধারণা ভারত কিন্তু বারবারই বলছে, মানে এই কারণেই আমার ধারণাটা হয়েছে, ভারত বলছে যে নির্বাচনের পরে তারা নির্বাচিত সরকারের সঙ্গে তারা সম্পর্ক স্থাপন করবে বা সম্পর্কে উন্নতি ঘটাবে। যেহেতু নির্বাচনের কিন্তু একটা মোটামুটি তারিখ আমরা জানতে পেরেছি, মানে একেবারে এক্স্যাক্টলি না হলে আমরা বুঝতে পারছি যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে, এবং মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন, এবং একই সঙ্গে আজকের প্রধান নির্বাচন কমিশনার তিনিও বলেছেন, এবং প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেছে। আমার ধারণা যে সামনের দিনে খুব অতি দ্রুতই হয়তো দেখা যাবে কি যে তারা অন্যান্য ভিসার দিকেও কিছুটা ফ্লেক্সিবিলিটি তৈরি করছে। মানে এটা আমাদের একটু ধরে নিতে হবে, তার কারণ তাদের অনেক ক্ষতি হচ্ছে। মানে বাংলাদেশ থেকে যে পরিমাণে প্রায় 18 লক্ষের মতো মানুষ যেত এরকম ভিসা পেত, তো এখন তাদের বিরাট একটা ব্যবসা কিন্তু করে উঠেছিল। তো এবং এটা হলো নর্মাল যে সমস্ত ট্রাভেলার তাদের জন্য, তারপরে এডুকেশন এবং একই সঙ্গে যে মেডিকেল যে ট্যুরিজম, এখন এই জায়গায় তো তাদের অনেক ক্ষতি হচ্ছে, তারা বুঝতে পারছে। এবং আমার ধারণা যে ইকোনমিক ইন্টারডিপেন্ডেন্স সেটা আরও বাড়বে। তবে বাংলাদেশের যে প্রবলেমগুলো এখনও রয়ে গেছে সেটা হলো যে ট্রান্সশিপমেন্ট, এটাকে কীভাবে এই সুযোগে আর একটু পুশ করে নেওয়া যায়, এবং একই সঙ্গে এই যে পোর্ট রেস্ট্রিকশন যেটি আমাদের এক্সপোর্টের ক্ষেত্রে, তো ওইটাও একটু কীভাবে সলভ করা যায়, এই দুটো করতে পারলে এবং এর পাশাপাশি ভিসাটা যদি আরেকটু নর্মাল হয়, তাহলে সেক্ষেত্রে আমি মনে করি যে ব্যবসা বাণিজ্য আরেকটু বাড়বে। তার কারণ আসলে অর্থনৈতিক স্বার্থটা সবচাইতে বড় একটা বিষয়। তো সেই জায়গাতে যদি আমরা কিছুটা আদায় করতে পারি সেটা আমাদের জন্য ভালো। এবং একই সঙ্গে এখনকার যে কনটেক্সট, এই কনটেক্সটেও আমি মনে করি যেটা অ্যাপ্লিকেবল। তার কারণ ওদের ব্যবসায়ীরা বাংলাদেশে এখন ব্যবসা করতে চায়, বিশেষ করে যে আরএমজি সেক্টরের যারা হচ্ছে এন্টারপ্রেনার, তারা আমার মনে হয় কি যে এই জায়গাটাতে আমরা একটুখানি করতে পারি আর কি, একটু অনেকটাই যে ঠিক আছে তারা আসবে, তাহলে আমাদের জন্য কিছুটা সুবিধা দিক তারা। এইভাবে করে আমি মনে করি নেগোসিয়েশনটা খুব ইম্পর্টেন্ট, এবং সেটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এবং একই সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয় বা এই যে যোগাযোগ মন্ত্রণালয়, তারা যদি এই কাজগুলো করে, তো তাহলে আমি মনে করি যে বাংলাদেশের এবং ভারতের দুজনের জন্যই ভালো হবে, এবং এইদিকে আসলে একটু অ্যাপ্রোচ থাকা উচিত। শওকত আজিজ, আসলে আমি আপনার জায়গা থেকে জানতে চাই যে ঠিক এই মুহূর্তে ভারতের সাথে বাংলাদেশের যে পলিটিক্যাল যে রিলেশন, আপনি নিজেও আপনি ফ্যামিলিগতভাবে রাজনীতির সাথে জড়িত ছিলেন বা এখনও আছেন, এবং বাণিজ্যের সাথেও জড়িত, রাজনীতির সাথেও জড়িত, আপনি নিশ্চয়ই এই দুইটি সম্পর্ককে ব্লেন্ড আউট করতে পারেন। ঠিক এই মুহূর্তে কি পরিস্থিতিকে, এই পরিস্থিতিতে আপনার কি পরামর্শ? ভিসা দিয়ে শুরু করি। ভিসা কিন্তু তারা আমাদের কোনো চ্যারিটি করছে না, এটা তাদের প্রয়োজনেই তারা চালু করেছে। আর ইন্ডিয়ার কথা যদি বলেন, আমরা তো ব্যবসায়ী, আমরা ওদেরকে সবসময় ওয়েলকাম করি। দেখেন, ওদের যখন আমাদের ল্যান্ডপোর্টে বন্ধ হয়ে গেল, কিন্তু পেন্ডিং এনসিগুলো আমরা অনার করেছি। কিন্তু ইন্ডিয়া কখনো আমাদের সাথে বন্ধুসুলভ আচরণ করেনি, দুঃখিত আমি। আর এই যে দুই দেশের মধ্যে যে বাইলেটারাল রিলেশনটা ডেভেলপ করা, এটা তারা ফেল করে গেছে। এবং আমি মনে করি এটা শুধু পলিটিক্যাল একটা গ্যাপ না, তারা আমাদের জনগণের সাথেও বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা কিন্তু ওতপ্রোতভাবে ওদের কালচার, ওদের ছবি, মুভি, বন্ধু, ফ্রেন্ডশিপ ওতপ্রোতভাবে জড়িত ছিলাম। এই মোদি গভর্নমেন্ট, আমি মনে করি ইট ইজ দেয়ার ফেলিয়ার।
আর আপনার ফেলিয়ার হবে না কেন? আপনি একতরফা বেনিফিট চাইবেন। আমার বুক চিরে আপনার ট্রাক যাবে 3 দিন জার্নি সেভ করবে, লক্ষখানেক রুপি আপনার সেভ হবে, আপনি আমাকে দিবেন প্রতীকমূলক 100-150 টাকা পার ট্রাকে। আমার মেনটেন্যান্সের কস্ট হয় না। তারা মনে করে যে জিতে গেলাম। আসলে বড় ভাই আচরণও বড় ভাইয়ের মতো হইতে হবে। তুমি যদি 2 টাকার বেনিফিট পাও, অ্যাটলিস্ট 4 আনা আমাকে দাও, অর্ধেক না দিলেও। কিন্তু ওরা এর ধারে কাছেই নাই। আপনার খালি ওরা নেবে নেবে নেবে। তারপরে এই যে যতগুলো কন্ট্রাক্ট হয়েছে আপনি আমাদের সাথে যে পাওয়ারের চুক্তি, সবই কিন্তু আনসলিসিটেড, মানে ওই প্রিভিয়াস রেজিম মন মতো তাদের নাম্বারগুলো বসায় দিছে, কোনো টেন্ডার ছিল না। পাওয়ার প্ল্যান্টগুলোও তাই হয়েছে। তো আমরা বাড়তি রেটে আর কত বোঝা আমরা নেব? সুন্দরবনের কয়লাতেও দেখলাম মাটি দিয়ে সেই পাঠা দিছে। হ্যাঁ, পাঠাই দিয়েছে, এবং ওটা দিয়ে আপনার ওই সেই ফ্লেম পাবেন না। তো ইটস লস টু দি কান্ট্রি। তো ওদের সাথে আমাদের কোনো কিছু করতে গেলে আমাদের খুবই সচেতন হতে হবে। আমাদের তো কিছু কিছু মন্ত্রী মিনিস্টার উক্তিও করেছে যে ওদের থেকে ট্রানজিটের পয়সা চাওয়াটা আমাদের অন্যায় হবে, এরকমও মানে উক্তি আমি হ্যাঁ, শুনেছি। আগেকার যে তো মন্ত্রী এটা আছে। তো আমি মনে করি এগুলো তো দেশদ্রোহী একটা কথাবার্তা, ট্রিজন হওয়া উচিত এটার পানিশমেন্ট। আপনার দেশের ইন্টারেস্টে, জনগণের ইন্টারেস্টে আপনাকে আমরা প্রতিনিধি করেছি। আপনি এসে যদি বলেন ইন্ডিয়া থেকে আমার কোনো কিছু চাওয়াটা অন্যায় হবে, মানে ওনার কথা শুনে যদি মনে হয় যে উনি ইন্ডিয়ার মন্ত্রী। এই ইন্ডিয়ার মন্ত্রী, আমাদের অ্যাকচুয়ালি পুরো ক্যাবিনেটটা ইন্ডিয়ান ছিল মনে হয়, জানো, দিল্লির একটা গভর্নমেন্ট বলে না, প্রচলিত একটা শব্দ আছে, ব্যাপারটা এরকমই হয়ে গেছিল। একবার কলকাতায় ভুল করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মুখ্যমন্ত্রীও বলা হয়েছিল। হ্যাঁ, ওরা ওরকমই আর কি বলে, আর কি ভুল করে না, বোধহয় বোধহয় ঠিকই বলেছিল। না, এখন এই জায়গা থেকে আমরা ফেরত আসবো কিভাবে আসলে? আমি মনে করি আমরা ব্যবসায়ী মানুষ, আমার গভর্নমেন্ট যেদিন ফর্ম হবে তারা বাইলেটারাল রিলেশনটা ডেভেলপ করা উচিত। এরকম এরকম একটা দুই দিকের হিটেড একটা জিনিস, এটা কিন্তু বেশি লম্বা করা ঠিক হবে না। এটা আমাদের ডিফেন্স বাজেট বড় করে ফেলে, ওদেরও বড় করে। ইটস নট হেলদি ফর এনি অফ আস। বরঞ্চ আমরা প্রযুক্তি শেয়ারে নামতে পারি, ডক্টর শেয়ারে নামতে পারি, হাসপাতালের প্রযুক্তি নিয়ে আসতে পারি ওদের থেকে, ওরাও আমাদের থেকে কিছু চাইলে সেটাও নেবে। তো এই জিনিসটা হবে হেলদি রিলেশন। এটা বোধহয় ওরা আপাতত একটা ইয়ের মধ্যে আছে যে ইন্টেরিয়াম গভর্নমেন্ট, তো যে বারবার হয়তো একই এনার্জি আমি দেব না, আমি গভর্নমেন্ট যখন ফর্ম হবে তখন হয়তো এই এনার্জিটা দেব, অথবা দেবে না। এটা তাদের তো ইন্টারনাল একটা পলিসি, এখানে আমি অত বেশি মন্তব্য করতে পারবো না। তবে আমি মনে করি ইট শুড হ্যাপেন ফ্রম দেয়ার কাউন্টার পার্ট, কারণ আচরণটা এভাবেই তারা করেছে। আপনাকে 2-4টা এক্সাম্পল দিই। যখন চাইলো তখন তুলা বন্ধ করে দিল বাংলাদেশে এক্সপোর্ট। আমার এলসি কিন্তু পেন্ডিং, কেন? দাম বেড়ে গেছে। তার শিপার কমিটমেন্ট ফেল করে যাচ্ছে। তারপরে আলু পটল যখন খুশি তখন বন্ধ করে দিলেন, মেডিকেল ভিসা দিতে বন্ধ করে দিলেন। এগুলো তো একটা ন্যাস্টি লেভেলে চলে গেছে। এই ইন্ডিয়ান গভর্নমেন্ট, আমরা বলি যে পৃথিবীর সবচেয়ে বড় ডেমোক্রেসি, দে শুড নট বিহেভ লাইক দিস। তাদের আচরণ মোটেই এরকম হওয়া, আমি মনে করি আন্তর্জাতিক বহির্বিশ্বে এই আচরণটাকে ভালোভাবে কেউ দেখেনি, ওদের নিজেদের জনগণও তাই দেখেনি। এই যে এক সাংবাদিকের বাসা ঘেরাও দিল, কারণ সে বাংলাদেশের সাথে সম্পর্ক নষ্ট করার মধ্যে নাম্বার 1 ছিল। তো এরকম অনেকেই আছে, ওদের মন্ত্রী আছে, ওদের এমএলএ আছে, এই ধরনের উক্তি করে বাংলাদেশকে নিয়ে। তারা যদি এরকম চালু রাখে, এভাবে আমাদের উপরে যদি এভাবে কথা বলে, তাহলে কিন্তু দে আর নট হেল্পিং দ্য রিলেশন টু ডেভেলপ। তো এইটা আমি মনে করি একমাত্র ব্যবসায়ীরা, তারপরে একটা গভর্নমেন্ট এসে এটা রিপেয়ারে নামা উচিত, ব্যবসায়ী মহল এবং আমি গভর্নমেন্ট। একটু মাহফুজ কবির কাছে আসতে চাই। সেটি হলো যে কথাগুলো শওকত আজিজ রাসেল বলছিলেন, এর সঙ্গে আমি আরও একটি বিষয় দেখি যে আমরা পেঁয়াজের বিষয়টা খুব দেখেছি। আমরা লাস্ট প্রায় 4-5 বছর পেঁয়াজ নিয়ে অনেকটা কারসাজি দেখেছি। পেঁয়াজ যখন তারা বন্ধ করে দিল, তখন আমরা দেখলাম গত 2 বছরে কিন্তু বাংলাদেশ নিজেই নিজের পেঁয়াজে সম্পূর্ণ অবস্থায় ছিল। ঠিক এই বিষয়গুলো ভারতের জনমানুষ এইটা চায় কিনা আমি জানি না, তবে ভারতের এই যে এই সরকারটি কি কারণে এই ধরনের চায়, মানে এতে কি তাদের ইকোনমি খুব বেশি লাভবান হয় নাকি না শুধুমাত্র পলিটিক্যাল মোটিভ থেকেই তারা এই কাজগুলো করে? না, এখানে প্রথম কিন্তু একটা এক্সাম্পল আমরা দেখলাম হলো যে এই চাল দিয়ে, মানে এই সেই প্রথম যখন এই 111-এর পরে যখন চালের ক্রাইসিস হলো ওয়ার্ল্ড ওয়াইড, তখন কিন্তু তারা হঠাৎ করে $500 পার টন এরকম করে ফেললো। এরপরে দেখলাম যে কটন, এবং 2012-13 এই সময়টাতে একটা বড় শখ হয়েছিল আসলে কটন নিয়ে। এরপরে 2019-এ আমরা দেখলাম, এর মধ্যে এই গরুতে দেখলাম আমরা যে তারা কিন্তু এক্সপোর্ট ব্যান করে দিল। এখন যেটা হয়েছে এরপরে হচ্ছে পেঁয়াজ 2019-এ। তো
সবই কিন্তু আমাদের জন্য ভালো হয়েছে ইনফ্যাক্ট। হ্যাঁ, তো আমরা কিন্তু আমরা স্বয়ংসম্পূর্ণ আমরা হয়েছি। স্বয়ংসম্পূর্ণ হয়েছি এবং এখন কিন্তু ওদের বোধোদয় হয়েছে। তো কিন্তু আসলে এই প্র্যাকটিসগুলো কিন্তু ওদের ওইখানে সমালোচিত হয়। হ্যাঁ, তো এগুলো নন ট্যারিফ ব্যারিয়ার বলে এটাকে। তো এই বিষয়গুলো আমি মনে করি যে একটুখানি আবার এই যে যেটা করলো ট্রান্সশিপমেন্ট নিয়ে, এটা কিন্তু হঠাৎ করে মানে একেবারে কিভাবে করে দিল। তো তারপরে একদম ব্যাংককে ওই বৈঠক শেষে এসে হঠাৎ করে ট্রান্সশিপমেন্ট ইজ ব্লেসিং ইন ডিসগাইজ ফর আস। ইনফ্যাক্ট ওরা যতখানি আমাদেরকে রিটালিয়েশন দেখিয়েছে আমাদের উপকার হয়েছে। প্রত্যেক ট্রান্সশিপমেন্টে আমাদের মিনিমাম একটা কন্টেনারে $3,000 লাগতো আমেরিকা পৌঁছাতে, এখন বাংলাদেশ থেকে ডিরেক্টলি যাবে $1,300। তো এটা যদি এগুলা যদি আমরা এভাবে স্বয়ংসম্পূর্ণ হতে পারি, পেঁয়াজের ঘাটতি মাত্র 10% হয়েছে এবার। আপনার এই যে যমুনা গ্রুপ একটা বিশাল 600 রুমের 5 স্টার হোটেল বানানোর কথা, তারা এখন কনভার্ট করে এটা হাসপাতালে চলে যাচ্ছে। তো দে আর ইনফ্যাক্ট হেল্পিং আস। আমার এখন হাসপাতাল হচ্ছে, মেডিকেল ফেসিলিটিতে আমি স্বয়ংসম্পূর্ণ হব, আমি বিদেশ থেকে ডাক্তার নিয়ে আসবো, চাইনিজরাও আসতেছে হাসপাতাল করবে, তাদের প্রতিশ্রুতি আমরা পেয়েছি। তারপরে আপনার ধরেন খাদ্য তো আমরা স্বয়ংসম্পূর্ণ হচ্ছি, বা অল্টারনেটিভ সোর্স আমাদের বেরিয়ে গেছে। আমরা আমাদের নির্ভরশীলতা কমিয়ে ফেলাটা আমি মনে করি ওয়াইজ হয়েছে। যেই কথাটি শওকত আজিজ রাসেল বলছে, এই জায়গাতে আমি একটি পলিটিক্যাল সূত্র আনি। সেটি হলো যে যদি সিঙ্গাপুর উন্নয়ন ঘটে, তখন সিঙ্গাপুরের আশেপাশের দেশগুলো কিন্তু সেই উন্নয়নের জায়গাতে অনেক বেশি এগিয়ে যায় এবং সেখানকার মানুষের মধ্যে কিন্তু এক ধরনের চাপ পড়ে। ইন্ডিয়া কি এই ভয়টা পাচ্ছে যে বাংলাদেশ উন্নয়ন ঘটলে তার 7 সিস্টারের মধ্যে চাপ বাড়বে? এরকম হয়তো কিছু আছে এবং আসলে ঘটনাটা করেছে যে মালয়েশিয়া এবং সিঙ্গাপুরের যে মডেল, আমাদের কিন্তু ওই দিকেই যাচ্ছে বলে মনে হচ্ছে। আমরা যদি আরেকটু প্রোঅ্যাক্টিভ হই, হ্যাঁ, এবং ভারতের মধ্যে যেরকম একটা জাতীয়তাবাদ কাজ করে, বোধ কাজ করে, আমাদের মধ্যে আমার মনে হয় এখনও কিছুটা ঘাটতি রয়েছে। তবে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তাই আমি মনে করি যে হ্যাঁ, ওই ধরনের হয়তো আছেই ডেফিনেটলি, যে হয়তো বাংলাদেশের উন্নয়ন বা অগ্রগতির ফলে ওদের ওখানে হয়তো কিছুটা চাপ পড়তে পারে নর্থ ইস্টে। তবে ওই তারা যেভাবে ভাবুন না কেন, আমাদের তো আসলে নিজেদের স্বার্থ নিজেদেরটাই দেখতে হবে। তো সেভাবে করে আমি মনে করি যে গত 1 বছরে আমাদের যে অভিজ্ঞতাটা হয়েছে, আমাদের যে বোধোদয় হয়েছে, তো সেখান থেকে সামনের দিনগুলোতে আসলে পররাষ্ট্রনীতি সেইভাবে করে তৈরি করতে হবে, যাতে করে আমরা নিজেরাই নিজেদের স্বার্থ এবং আমাদের কৌশলগুলো নির্ধারণ করি। আমরা একদম শেষ প্রান্তে আমি শওকত আজিজ রাসেল আপনার কাছে এই একই প্রশ্ন আনতে চাই। আপনি নিশ্চয়ই বিভিন্ন দেশ ঘোরেন, বিভিন্ন দেশের হাবগুলো জানেন। দুবাই একটি হাব, সিঙ্গাপুর একটি হাব। বাংলাদেশ কিন্তু একই রকমের ভৌগোলিক ক্যারেক্টারের মধ্যে আছে এবং যে কথাটি বললাম যে ইন্ডিয়ান হেজিমনি, মানে ইন্ডিয়া কি এই ভয়টা পায় কিনা যে বাংলাদেশ উন্নয়ন ঘটলে এই 7 সিস্টার এবং তার আশেপাশের এলাকায় জনমানুষের মধ্যেও এক ধরনের চেতনা উন্নত হতে পারে এবং তারাও উন্নয়ন ঘটানোর জন্য তাদের কেন্দ্রীয় সরকারকে চাপ দিতে পারে? আমি একটু দ্বিমত পোষণ করি, কারণ আমাদের উন্নতির সাথে তাদের ভয় পাওয়ার জিনিসটা আমি দেখি না। তাদের ভয় পাওয়ার একটাই জায়গা আছে, আমরা জিওপলিটিক্যাল একটা লোকেশনে বসবাস করি এবং এখানে অনেকের ইন্টারেস্ট আছে। হয়তো মনে করেন যুক্তরাজ্যের ইন্টারেস্ট আছে, বা আপনি মনে করেন চায়নার ইন্টারেস্ট আছে, বিভিন্ন পাওয়ার কান্ট্রিগুলো যেগুলো আছে তাদের হয়তো একটা ইন্টারেস্ট আছে, রাশিয়ান ইনভেস্টমেন্ট ইন্টারেস্ট আছে। তো সেখানে বাংলাদেশ তাদের জন্য একটা ভয়ের একটা লোকেশন। এটা আমি মানতে পারি যে হ্যাঁ, তারা হয়তো বাংলাদেশকে একটা থ্রেট মনে করতে পারে, কারণ বহির্বিশ্বে এসে যদি এখানে পাকিস্তান যেরকম হয়ে গেল, এবার দেখেন আপনি আফগানিস্তানকে 15% দিল, সবচেয়ে কম। তার মানে ওরা আফগানিস্তানকে নিয়েও ভাবছে, আফগানে তাদের প্রেজেন্স বাড়াবে এবং তাদের সলভেন্সি ইমপ্রুভ করার জন্য তারা 15% দিয়েছে, কারণ তারা রাশিয়ার সাথে ফাইট করেছে, যেটা আমেরিকা আবার পছন্দ করে। তো এই জিওপলিটিক্সগুলা একটা ফ্যাক্টর ইন্ডিয়ার জন্য। আমার কত উন্নতি হয়ে গেল, এটা ওদের দেশে আমাদের থেকে অনেক বড় বড় আম্বানি আছে, তারপর আদানি আছে, যারা ইনভেস্ট করে গভর্নমেন্ট লেভেলে, আপনার এয়ারপোর্ট বানাচ্ছে, জাহাজ বানাচ্ছে। তো তাদের ওখানে আমার মনে হয় না যে বেশি ইন্টারেস্টটা হচ্ছে জিওপলিটিক্স। আর তারা এক জায়গায় ভুল করেছে, তারা শুধু শেখ হাসিনা সরকারকে দিয়ে মনে করেছে এটা বোধহয় সারা জীবনের বোধহয় তাদের একটা অর্জন গোয়িং ফরওয়ার্ড। আসলে কোনো কিছু তো ক্ষণস্থায়ী হতে পারে না, মানে কি বলে, চিরস্থায়ী হতে পারে না। তো এই জায়গা থেকে তারা সরে আসছে। আমি মনে করি ইট ইজ এ মিস্টেক। তাদের রিলেশনটা আমাদের দুজনের সাথেই পারস্পরিক ডেভেলপ করা উচিত ছিল। জি, মাহফুজ কবির, আমরা একদম শেষ প্রান্তে, আপনার শেষ ধাপে কোনো পরামর্শ থাকলে বলতে পারেন। আমি মনে করি যে এখন যেহেতু একটা নির্বাচনের একটা উৎসবের জায়গাতে আমরা চলে এসেছি, তো এই মুহূর্তে আসলে আমাদের এখন পরবর্তী সময়ে আমরা কোথায় যাব,
হ্যাঁ, এই জিও পলিটিক্সে তো আমরা এখন দেখলাম যে না আসলে বিভিন্ন দিকে আসলে বিভিন্ন রকমের অবস্থা তৈরি হচ্ছে এবং এই সময়টাতে আমি মনে করি যে বাংলাদেশের একটু গুছিয়ে উঠতে হবে। বাংলাদেশের যে পুরো রপ্তানি খাতের নিয়ে নতুন করে ভাবতে হবে এবং এখন যেহেতু আমরা বেশ কিছু সুবিধা পেয়েছি মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে, মানে 20% এসছে, এর পরের স্টেপে কি হবে আমাদের সেটার জন্য আগামী 3 মাসের জন্য একটা পরিকল্পনা গ্রহণ করতে হবে। তার কারণ যেহেতু এখন দেখতে পাচ্ছি যে গ্যাপটা কিন্তু কমে যাবে, ট্রেড গ্যাপ, এবং আস্তে আস্তে আমাদেরকে এটা একটা বড় রকমের ফ্যাসিলিটি দেবে এবং ইউএসটিআর এর সঙ্গে আমাদের এখনই পরবর্তী বৈঠকের সূচি নির্ধারণ করতে হবে যাতে করে আমরা আরেকটু কমাতে পারি, এমন 20 থেকে 15% যদি করতে পারি তাহলে সেটা আমাদেরকে এজ দেবে। এইভাবে করে আমাদের পরিকল্পনা তৈরি করতে আপনাদের হবে। দুজনকেই ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। আমরাও সেরকমটাই মনে করি যে সরকার ঠিক এই মুহূর্তে বসে থাকলে চলবে না। বিষয়টি কিন্তু এরকম না যে এই শুল্ক যে 20% নিয়ে আসার পেছনে বাংলাদেশ সরকারের একটা বিশাল সফলতা, এই সফলতা নিয়ে আমি বসে থাকলাম যে আমাদের সব কাজ শেষ না। এখানে শওকত আজিজ রাসেল একটি কথা বলেছে যে ঠিক এই মুহূর্তে ব্যবসায়ীদের কাছে যাওয়া উচিত সরকারের নিজের থেকে ব্যবসায়ীদেরকে নিয়ে এগিয়ে আসা উচিত যে কি করা যায়, কি পরিকল্পনা সামনে। যে তেমনি বিশেষজ্ঞ হিসেবে মাহফুজ কবিরও বলেছেন যে আগামী 3 মাসের জন্য একটি শর্ট টার্ম পরিকল্পনা হলেও নেওয়া উচিত। এবং নির্বাচন যেহেতু ঘোষিত হয়েছে, আমরা জানি যে যে কোনো দেশে নির্বাচন কেন্দ্রিক যে পলিটিক্স, সেই পলিটিক্স থেকে ইকোনমিক্সটা বুস্ট আপ করে, অর্থাৎ ইলেকশন অনেক সময়ই কিন্তু ইকোনমিকে বুস্ট আপ করে। সেই বুস্ট আপের সুবিধা যেন এই সরকার এবং আগামী সরকার নিতে পারে, সেই জায়গাতেও ভালো করে পরিকল্পনাটা ভেবে চিন্তে এগোনো উচিত বলে মনে হয় এবং সেই জায়গার সেই প্রত্যাশা রেখেই শেষ করছি ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার।